রূপকথা রাক্ষসী কলমে ও কণ্ঠে পুষ্পরানী দেবদাস। এক বিশাল সাম্রাজ্য কৌলিন্য। সেই সাম্রাজ্যের অধিপতি ছিলেন প্রভাতরঞ্জন। এই রাজ্যের রাজামশাই বিশাল দেশ বিদেশ সুনামের অন্ত থাকে না। বহুদিন ধরে রাজামশাইয়ের কোনো সন্তান সন্ততি নেই। সেই কারণে মনের দুঃখে বিভিন্ন রকম যাগযজ্ঞ করেন সন্তান লাভের জন্য। অনেক বয়সে প্রায় 50 ঊর্ধ্বে রাজামশাইয়ের এক পুত্র সন্তান লাভ করেন। এই পুত্র সন্তানকে লাভ করায় রাজা মশাই ও রানীমার খুশির অন্ত থাকে না। সারা রাজ্যে উৎসব লেগে থাকে পুত্রকে নিয়েই। রাজামশাই খুব ভালো মানুষ, প্রজানুরঞ্জক। প্রজাদের মঙ্গল সাধনে নিজেকে উজাড় করে দেন। একটা জায়গায় শুধু দুর্বলতা রাজামশাই ও রানীমার, সেটা হচ্ছে সন্তানকে সহজে কোনো কিছুতে ভালো মন্দ বুঝেও সংবরণ করতে পারেন না। রাজপুত্রকে শিক্ষা দীক্ষা যুদ্ধবিদ্যা পারদর্শী করে তোলার চেষ্টা করেন, শিক্ষা দেন। রাজামশাই প্রভাতরঞ্জন প্রজাদের সব সময় ভালোবাসেন, মঙ্গল সাধনের চেষ্টা করেন। প্রজারাও সব সময় ধন্য ধন্য করতে থাকেন রাজামশাইকে। প্রজারা আরও বলে, আমরা অনেক পুণ্য করেছি, তাই এই এমন মহারাজের রাজত্বে এখানে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, এই রাজ্যে জন্মগ্রহণ করতে পেরেছি। মহান প্রজানুরঞ্জক রাজা, প্রজাবৎসল উনি। আশেপাশে বিভিন্ন রাজ্যে মিত্র রাজ্য হিসেবে গড়ে ওঠে প্রভাতরঞ্জন মহাশয়ের। মুখে মুখে দেশ বিদেশে এই মহারাজার সুনাম হতে থাকে। সুনামে পঞ্চমুখ চারিদিকে। তার পুত্রের নাম রাখেন আদিত্য নারায়ণ। পুত্র এদিকে শিক্ষা দীক্ষা রণকৌশল সব কিছু বিদ্যা অর্জন করে নেয়। আদিত্য নারায়ণের প্রতিভার বিকাশ ঘটে। বিভিন্ন দেশে দেশে সংবাদ পৌঁছায়, বাবার মতোই রাজপুত্র সুনাম অর্জন করতে থাকে। বিভিন্ন দেশের রাজ্য থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। সুন্দরী রাজকন্যাদের অপেক্ষা শেষ থাকে না। স্বামী হিসাবে অর্জন করার জন্য খুব সুন্দর, সব দিক থেকে উপযুক্ত পাত্র হিসেবে বিবেচিত হন। উজ্জয়িনী দেশে রাজকন্যার স্বয়ংবর সভা আয়োজিত হয়। তখন প্রত্যেক দেশে দেশে আমন্ত্রণ করা হয়। কৌলিন্য দেশেও আমন্ত্রণ আসে। আদিত্য নারায়ণ আমন্ত্রিত হন। নির্দিষ্ট দিনে যাত্রা করেন স্বয়ংবর সভায় যোগদান করার জন্য। হাজার হাজার রাজা ও রাজপুত্ররা যোগদান করেছেন। দেখতে পান রাজকন্যা নিজেই পছন্দ মতো স্বামী নির্বাচনের ক্ষমতা পান। স্বয়ংবর সভায় উপস্থিত হন রুক্মিণী। শেষ পর্যন্ত পছন্দ করে বসেন আদিত্য নারায়ণকে স্বামী হিসেবে পেয়ে খুবই খুশি রুক্মিণী। পিতার একমাত্র সন্তান উজ্জয়িনী রাজ্যে রাজকন্যাকে বিবাহ করেন। বিবাহ করায় রাজামশাই যৌতুক প্রদান করেন রুক্মিণীর পিতা। উনিও বিশাল সাম্রাজ্যের অধিকারী, একমাত্র সন্তান রুক্মিণী। ধন রত্ন, হাতি ঘোড়া, রাজত্ব, লোক লস্কর আরও কত কি বিবাহে যৌতুক হিসেবে প্রদান করেন। অকল্পনীয় জিনিস সব। রাজকন্যার বিদায় বেলায় বিষাদের সুর সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ে। খুব কষ্ট হয় পিতামাতা যতই রাজা রানী হন না কেন, সন্তানের বিদায়ের সময়
কষ্টের শেষ থাকে না, তবু বিদায় জানাতেই হবে। মহারাজ ও রানীমাকে বিদায় নেওয়ার সময় আদিত্যনারায়ণ জানায়, শ্বশুরমশাই, রাজামশাইকে, রানীমাকে, আপনাদের কন্যা আমার রাজত্বে আমার স্ত্রী খুব মর্যাদার সঙ্গে বসবাস করবে, কোনো রকম একটু অন্যথা হবে না। যাত্রা করেন জামাতা কন্যা যখন তখন তারা বিদায় দেন। অনেক দূরের পথ, তাই অতিক্রম করতে লাগবে তাদের কয়েকটা দিন। যাত্রাপথে নববধূ রাজকন্যাকে অতিথিশালায় সন্ধ্যের সময় থাকতে হয়। এক পান্থশালা দেখতে পায়। রাত্রি হয়ে যাওয়ার জন্য রাত্রি যাপন করতে হয়। রাজপুত্র ও রাজকন্যা নববধূকে একটা পান্থশালার কক্ষে রাত্রি যাপন করতে পান্থশালার মালিক সেই সময় এক রাক্ষসী ছিল। এই মায়াজাল আবৃত করে রেখেছিল। তারা বুঝতে পারেনি যে এটা সত্যিকারে পান্থশালা নয় কিনা। দিনের বেলা কোথাও কেউ পান্থশালায় এই তল্লাটে আছে বলে জানি না। এই রাক্ষসীর উপদ্রব আছে সেটাই জানে এই তল্লাটে। আশেপাশে এলাকার লোকজনেরা জানে কিছুটা অবশ্য, কিন্তু এরা নতুন তাই কিছুই জানে না। রাজপুত্র আদিত্যনারায়ণ বিন্দু বিসর্গ এ বিষয়ে কিছুই জানে না। মায়াবী রাক্ষসীর কথা, তাহলে হয়তো এতটা তাদের সর্বনাশ হতো না। যা ঘটার তবে ঘটেই গেল। মায়াবী রাক্ষসী রাত্রিতে অবাধ বিচরণ করে। যেহেতু অপরূপ সৌন্দর্যবান যুবক রাজপুত্রকে দেখতে পায়, আদিত্যনারায়ণকে দেখে তার মাথা ঘুরে যায়। রাক্ষসী তখন খেলা শুরু করে ফেলে। নিজের বেশভূষা মুহূর্তে মধ্যে দেহের অবয়ব সব কিছু পাল্টে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। পান্থশালাটা মায়াজালে আবৃত করে দেয়। আদৌ কেউ তার টের পায় না। নতুন বধূ রাজকন্যা সাজ সে নিয়ে নেয়। একজন সাধারণ, অতি সাধারণ চাকরানির বেশ ধারণ করিয়ে দেয় রাক্ষসী অপরূপ নববধূ রাজকন্যাকে, আর নিজে নববধূর ন্যায় রূপের পোশাক ধারণ করে ফেলে রাজপুত্রের কাছে যায়। সে বুঝতেই পারে না এত লোক লস্কর রয়েছে, তারাও টের পায় না এই কারচুপিখানা রাক্ষসীর। মায়াজালের দ্বারা এক রাত্রি মানে তার 10 বৎসর সময় লাগে। এখানে আদিত্যনারায়ণের সময় কেটে যায় কখন বুঝতে পারে না। নববধূ রাজকন্যার সময় কাটে চাকরানির বেশে। রাজপুত্রের পিতা সারা রাজ্যে অন্যান্য আশপাশে যেখানে স্বয়ংবর সভা, সেই রাজত্বে খবরাখবর নেন মহারাজ। সবাই জানায় তারা এ ব্যাপারে কিছুই জানে না। রাজকন্যার বাড়ির লোকজনেরা, তার পিতামাতা, সেই রাজ্যে রাজা রানী খোঁজ খবর করেন। কন্যা ও জামাতার কোনো রকম খোঁজ খবর তারাও পান না। তারা চিন্তায় পড়ে যান। চিন্তাভাবনায় বাবা মা, দুভয় রাজ্যের পিতামাতা, রাজা রানীমারা দিন দিন শরীর ভাঙতে থাকে। সেভাবে রাজত্ব সামলাতে পারেন না। শরীর অত্যধিক রুগ্ন হয়ে যায়। আদিত্যনারায়ণের বাবা রাজা মহাশয় কোনো রকম সংবাদ না পেয়ে ভেঙে পড়েন, কঠিন অসুখে পড়েন। পুত্রের অনুপস্থিতিতে নিজেকে প্রায় চিন্তায় শেষ করে নেন। এইভাবে 3-4 বছরের মধ্যে হঠাৎ তার মৃত্যু হয়। রাজ্যের প্রজারা শোক করে। শোকে সবাই মুহ্যমান হয়ে পড়ে। প্রজারা তাদের পিতাকে হারিয়েছেন মনে মনে ভাবেন। ভীষণ ভালোবাসতেন প্রজারাও রাজামশাইকে, আর রাজাও প্রজাদের ভীষণ ভালোবাসতেন।
তাদের মঙ্গল সাধনের সবসময় চেষ্টা করতেন। তারা সেটা জানত। শোক সামলাতে সামলাতে বেশ কিছুদিন কেটে যায়। রাজামশাইয়ের অনুপস্থিতিতে সিদ্ধান্ত নেয় প্রজারা সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা কিভাবে করতে হবে। যতটা সম্ভব রাজামশাই পরিচালনা করতেন, সেটা না হোক সমবেত হয়ে প্রজারা এক কমিটি গঠন করেন। লোকজনেরা রাক্ষসী রাজপুত্রের স্ত্রী এখন বিশাল কদর রাজপুত্রকে কথায় কথায় ওঠায় বসায়। নিজেদের স্বাধীন মত পথ একেবারে প্রয়োগ করতে দেয় না। রাজা রাজকন্যার ভার পড়ে রাক্ষসী ও রাজপুত্রের হাত পা পরিষ্কার করে পা হাত টিপে দেওয়া, পা হাত ধুয়ে দেওয়া, জুতো পরিধান করিয়ে দেওয়া, এই সব কাজ রাজকন্যার দায়িত্ব পড়ে। আর নববধূ রাক্ষসী সব সময় আদেশ জারি করে। দায়িত্ব রাজকন্যার ভিখারিনীর বেশ বুঝতেই পারে না। নিষ্ঠা ও ভক্তির সঙ্গে রাজকন্যা সব কিছু পালন করে। যেহেতু মায়া জালে আবৃত করে রেখেছে সবাইকে, রাক্ষসী নিজে তার সঙ্গীদের নিয়ে পাহাড় পর্বত বিভিন্ন স্থানে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, কেউ বলতে পারে না। এইভাবে নিয়মিত স্বেচ্ছাচারিতার কাজ করে বেড়ায়। রাজপুত্রকে ওঠায় আর বসায় রাজকন্যাকে ভীষণ শাস্তি দেয়। এক কথাও অন্যথা করার যোগ থাকে না। রাজপুত্র রাজকন্যা ভিখারিনী রাজ চাকরানি করে রাখে। নিজেকে ভুলে যায় রাজকন্যা। সে কি আগে ছিল, এখন কি হয়েছে, স্মৃতিশক্তি খুঁজে পায় না। ভীষণ বুদ্ধিমান রাজকন্যা একদিন মায়াজালে আবৃত করতে ভুলে যায় রাক্ষসী। তখন রাজকন্যা বুঝে নেয় সব কিছু। ব্যাপারটা বুঝতে পেরে গোপন করে যায় রাক্ষসীকে। চিনতে পারে রাক্ষসীকে, নিজেকে মায়াজালে আবৃতের ন্যায় ভান করে থাকে। রাক্ষসী ফেরার আগে নিজেকে ভিখারিনীর ন্যায় সাজিয়ে ফেলে। যথাসময় রাক্ষসী বাড়ি ফেরে। তার আগে যেমনভাবে রেখে গিয়েছিল সেইভাবেই সে নিজেকে সাজিয়ে নেয়। রাজকন্যা তার দিদার সঙ্গে আলাপ পরিচয় করে। খুব সেবা শুশ্রূষা করে মন জয় করে নেয়। প্রতিদিন রাক্ষসী তার কাজ করে মায়াজাল আবৃত করে। রাজকন্যা ব্যাপারটি জেনে নেয়। নিজেকে মুক্ত করার কিভাবে আটঘাট বেঁধে ফেলে, জব্দ করার চেষ্টা করে, সব কৌশল রপ্ত করার চেষ্টা করছে বুদ্ধিমতী রাজকন্যা। ফাঁকে ফাঁকে সমস্ত রকম কলা কৌশল জেনে ফেলে রাজপুত্র স্বামীকে কোনো রকম খোঁজ খবর দেয় না। উদ্ধার করার চেষ্টা চলছে, নিজেকে মুক্তির উপায় জানার চেষ্টা সব সময় করে যাচ্ছে। করতে করতে প্রায় 10 বছর সময় কেটে যায়। রাজকন্যার বুঝে উঠতে পারে না। রাজকন্যা রাক্ষসীর জীবনকাঠি মরণ কাঠিটি খুঁজে পেতে 10 বছর সময় লাগলো। যাই হোক, শেষ অবধি পাওয়া যে গেল, তাতে ভীষণ খুশি রাজকন্যা। ভীষণ দুঃখ দুর্দশার মধ্যেই 10টা বছর তাদের কাটাতে হবে। কাটিয়েছেও, মুক্ত হতে যে পারবে তার জন্য খুশি। রাক্ষসীর বৃদ্ধ দিদা এই ব্যাপারে তাকে অনেক সাহায্য করেছে সেবা শুশ্রূষার জন্য। একদিন রাক্ষসী তার মায়াজাল আবৃত করতে আবার ভুলে গেছে। তার সখীদের নিয়ে বেরিয়ে গেছে অন্য দিনের মতো। ওই দিনের রাত্রিতে অন্যরকম লাগলো রাজপুত্রের। মনে মনে কিছুটা ভাবলো, কি হয়েছে, আমি কোথায়, সব বুঝতে পারে। তখন হঠাৎ নববধূর বেশে প্রবেশ করে রাজকন্যা।
ভিখারিনীর বেশভূষা সব ত্যাগ করে সমস্ত ঘটনার কথা বলে রাজপুত্রকে শুনে রাজপুত্র অবাক হয়ে যায়। তখন নিজেদের বুঝতে পারে তারা দুজন তাড়াতাড়ি রাক্ষসীর দিদার কাছ থেকে রুক্মিণী জীবনকাঠি মরণকাঠিটি কায়দা করে কথায় কথায় নিজের কাছে নিয়ে নেয়। সেবা করার সময় রাজকন্যা তখন নিজের কক্ষে ফিরে আসে। তার স্বামী সেও নিজে ফুটন্ত তেল তৈরি করে কড়াইতে, তেলের ফুটন্ত কড়াইতে জীবনকাঠি মরণকাঠি রাক্ষসীদের ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দেয়। তখন যত রাক্ষসী ছিল তারা যন্ত্রণায় ছটপট ছটপট করতে থাকে। ছটপট করতে করতে সব এই পান্থশালার কাছে যে বিশাল প্রাসাদ তৈরি করেছে সেখানেই ছুটে আসে, খুঁজে বেড়ায় কে তাদের এত কষ্ট দিচ্ছে, আঁচড়াতে দাবড়াতে থাকে, মরণ কামড় দেওয়ার চেষ্টা করে। এত বড় শাস্তি দিচ্ছে কে বুঝে উঠতে পারছে না। রাজপুত্র রাজকন্যা যে করছে রাক্ষসীদের শাস্তি দিচ্ছে সেটা একবারে বুঝতে পারছে না। সবাই ছটফট করতে করতে মারা যায়। রাজকন্যা রাজপুত্র মহানন্দে দুজনই খুশি। সব রাক্ষসীদের মেরে ফেলে। লোক লস্কর যারা বেঁচে ছিল সবাইকে নিয়ে আনন্দের মধ্যে নববধূ রাজকন্যা রাজপুত্র শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আদিত্যনারায়ণ শেষে তার প্রাসাদে এসে উপস্থিত হয়। রাজামশাই আর নেই, রানীমাও নেই। দুঃখের খবর পৌঁছে যায় মুহূর্তের মধ্যে। শোকে কাতর হন রাজ্যের প্রজারা, সবাই দুঃখের কথা জানায়। আর রাজপুত্র নববধূকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। প্রজারা সবাই আনন্দে আত্মহারা হয়ে বলে কাঁদতে থাকে, আনন্দের সঙ্গে আনন্দ অশ্রু বর্ষণ করতে থাকে। এই অনুপস্থিতিতে প্রজাদের সামান্য কাজটুকু করতে যে পেরেছে সেটা জানায়। বলে রাজপুত্রকে আপনার অভিষেক হবে, আপনি এখন আমাদের রাজা। আদিত্যনারায়ণ পৌঁছে প্রজাদের সবাইকে ধন্য ধন্য করে তাদেরকে খুশি করেন এবং সিংহাসনে আরোহণ করেন। রাজপুত্র রাজা হন, রাজকন্যা নববধূ রানী হন। আদিত্যনারায়ণ তার স্ত্রী রুক্মিণীকে পেয়ে ভীষণ খুশি। প্রজাদের নিয়ে শান্তিতে বসবাস করে প্রজারাও ভীষণ খুশি। রাজপুত্ররা নববধূকে পেয়ে মঙ্গল সাধন হয় রাজ্যে। আজ ভীষণ খুশি রাজপুত্র রাজকন্যা রাজারানী, তার প্রজারাও ভীষণ ভীষণ খুশি, আনন্দের সময় কাটে তাদের।